গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমাদের এই চ্যানেল ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আপনাদের সকলের ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ, এবার একটু গল্প হোক। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের নিবেদন শ্রী সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প, দুই বন্ধু। গল্পটি আমরা আনন্দ পাবলিশার প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত গল্প 101 এই গ্রন্থটি থেকে নিয়েছি। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি ও আমার স্ত্রী সুপ্রিয়া। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস ও প্রচার অলঙ্করণ সহ সমগ্র পরিচালনা আমার নিজের। শুরু হচ্ছে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের গল্প, শ্রী সত্যজিৎ রায়ের লেখা দুই বন্ধু। মহিম বাঁ হাতের কবজি ঘুরিয়ে হাতের ঘড়িটার দিকে এক ঝলক দৃষ্টি দিল। 12টা বাজতে 7, কোয়ার্টজ ঘড়ি। সময় ভুল হবে না। সে কিছুক্ষণ থেকে তার বুকের মধ্যে একটা স্পন্দন অনুভব করছে, যেটা অন্তত স্বাভাবিক। 20 বছর। আজ হল 1989-এর 7ই অক্টোবর, আর সেটা ছিল 1969-এর 7ই অক্টোবর। 25 বছরে এক পুরুষ হয়, তার থেকে মাত্র 5 বছর কম। কথা হচ্ছে, মহিম তো মনে রেখেছে, কিন্তু প্রতুলের মনে আছে কি? আর 10 মিনিটের মধ্যেই জানা যাবে। মহিমের দৃষ্টি সময় কাটানোর উদ্দেশ্যে এদিক ওদিক ঘুরতে থাকে। সে দাঁড়িয়ে আছে লাইট হাউস বুকিং কাউন্টারের সামনের জায়গাটায়, যাকে বলে লবি। এইখানেই প্রতুলের আসার কথা। মহিমের সামনের দরজার কাঠের ভিতর দিয়ে বাইরের রাস্তা দেখা যাচ্ছে। ওপারে গলির মুখে একটা বইয়ের দোকানের সামনে জটলা। রাস্তায় 4টে বিভিন্ন রঙের অ্যাম্বাসেডর দাঁড়ানো, আর একটা রিক্সা। এবার দরজার ওপর দৃষ্টি গেল মহিমের। হাতে আঁকা চালু হিন্দি ছবির বিজ্ঞাপন। তাতে সবচেয়ে বেশি চোখে পড়ে যার জোরে ছবি হিট করেছে, সেই চারা দেওয়া গোঁফলা ভিলেন কিশোরীলালকে। মহিম অবশ্যই হিন্দি ছবি দেখে না। আজকাল ভিডিও হওয়াতে সিনেমা দেখাটা একটা ঘরোয়া ব্যাপার হয়ে গিয়েছে। আর সিনেমার হাউসগুলোর যা অবস্থা! মহিম তার বাবার কাছে শুনেছে যে এককালে লাইট হাউস ছিল কলকাতার গর্ব, আর আজ ভাবলে কান্না পায়। বুকিং কাউন্টারের সামনে লোকের রাস্তায় যাওয়া আসা দেখতে দেখতে মহিমের মন চলে গেল অতীতে। তখন মহিমের বয়স 15, আর প্রতুল তার থেকে 1 বছরের বড়। সেই বিশেষ দিনটার কথা মহিমের স্পষ্ট মনে আছে। স্কুলে টিফিন টাইম। দুই বন্ধুতে ঘাটের একপাশে জামরুল গাছটার নিচে বসে আলু কাবলি খাচ্ছে। দুজনের গলায় গলায় ভাব, আর দুজনে ছিল তাদের ক্লাসে সবচেয়ে বড় দুই বন্ধু। কোনো মাস্টারকে তারা তোয়াক্কা করত না, এমনকি অঙ্কের মাস্টার করালিবাবু, যার ভয়ে সারা স্কুলের ছাত্ররা তটস্থ। তার ক্লাসেও মহিম প্রতুলের শয়তানির কোনো কমতি ছিল না। অবশ্যই করালিবাবুর মতন মাস্টার তা সহ্য করবেন কেন? এমন অনেক দিন হয়েছে যে ক্লাসের সব ছেলে বসে আছে, কেবল মহিম আর প্রতুল বেঞ্চির ওপর দাঁড়ানো। কিন্তু কি হবে, পরের ক্লাসেই আবার যে কে সেই। তবে বিচ্ছু হলেও দুজনেই ছিল খুব বুদ্ধিমান। ফেল করবে এমন ছেলে তারা নয়। সারা বছর ফাঁকি দিয়েও পরীক্ষায় ছাত্রদের মধ্যে মহিমের স্থান থাকত মাঝামাঝি, আর প্রতুলের একটু নিচের দিকে। প্রতুলের বাবার রেলওয়ের বদলি চাকরি। 1969 সালে হুকুম এলো ধানবাদ যাওয়ার। প্রতুলেরও অবশ্যই বাবার সঙ্গে যেতে হবে, ফলে তার বন্ধুর সঙ্গে যোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই নিয়েই দুজনের কথা হচ্ছিল। আমার কবে দেখা হবে কে জানে। প্রতুল বলল, কলকাতার পাট একবার তুলে দিলে ছুটি ছাটাতে এখানে আসার চান্স খুব কম। বরং তুই যদি ধানবাদে আসিস তাহলে দেখা হতে পারে। ধানবাদ আর কে যায় বল, বলল মহিম। বাবা তো ছুটি হলেই পুরী, না হয় দার্জিলিং। আজ অবধি এই নিয়ম পাল্টায়নি। প্রতুল একটা দীর্ঘশ্বাস ফেলল।
তারপর কিছুক্ষণ ঘাসের দিকে চেয়ে থেকে বলল, তুই বড় হয়ে কি করবি ঠিক করেছিস? মহিম মাথা নাড়ল। সেসব এখন ভাবতে যাব কেন, ঢের সময় আছে। বাবা তো ডাক্তার, উনি অবশ্যই খুশি হবেন আমি যদি ডাক্তারই হই, কিন্তু আমার ইচ্ছে নেই। তুই কিছু ঠিক করেছিস? না। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর প্রতুলি কথাটা পারল। শোন, একটা ব্যাপার করলে কেমন হয়? কি ব্যাপার? আমরা তো বন্ধু, সেই বন্ধুত্বের একটা পরীক্ষার কথা ভাবছিলাম। মহিম ভুরু কুঁচকে বলল, পরীক্ষা মানে? কি আবল তাবল বকছিস? আবল তাবল নয়, বলল প্রতুল। আমি গল্পে পড়েছি এরকম হয়। কি হয়? ছাড়াছাড়ির মুখে দুজন দুজনকে কথা দেয় যে 1 বছর পর অমুক দিন অমুক সময় অমুক জায়গায় আবার মিট করবে। মহিম ব্যাপারটা বুঝল, একটু ভেবে বলল, ঠিক হ্যাঁ, আমার আপত্তি নেই, তবে কদিন পরে মিট করব সেটাই হচ্ছে কথা। ধর 20 বছর, আজ হলো 7ই অক্টোবর 1969, আমরা মিট করব 7ই অক্টোবর 1989। কখন? যদি দুপুর 12টা হয়। বেশ, কিন্তু কোথায়? এমন একটা জায়গা হওয়া চাই যেটা আমরা দুজনেই ভালো করে চিনি। সিনেমা হাউস করলে কেমন হয়? আমরা দুজনেই একসঙ্গে এত ছবি দেখেছি। ভেরি গুড। লাইট হাউস, যেখানে টিকিট বিক্রি করে তার সামনে। তাই কথাই রইল। দুজনের মধ্যে চুক্তি হয়ে গেল। এই 20 বছরে কত কি ঘটবে তা ঠিক নেই, কিন্তু যাই ঘটুক না কেন, মহিম আর প্রতুল মিট করবে যে বছর যে তারিখে যে সময় ঠিক হয়েছে, সেই বছর সেই তারিখে সেই সময়। মহিমের সন্দেহ হয়েছিল সে ব্যাপারটা এতদিন মনে রাখতে পারবে কিনা, কিন্তু আশ্চর্য, এই 20 বছরে একদিনের জন্যও সে চুক্তির কথাটা কিন্তু ভোলেনি। প্রতুল চলে যাওয়ার পর হয়তো বন্ধুর অভাবেই মহিম ক্রমে বদলে যায় ভালোর দিকে। ক্লাসে তার আচরণ বদলে যায়, পরীক্ষায় ফল বদলে যায়। সে ক্রমে ভালো ছেলে মেয়েদের দলে এসে পড়ে। কলেজ থাকতেই সে লিখতে আরম্ভ করেছিল, বাংলায় পদ্য, গল্প, প্রবন্ধ। সেসব ক্রমে পত্রিকায় ছেপে বেরোতে আরম্ভ করে। তার এখন 23 বছর বয়স, অর্থাৎ 1977-এ সে তার প্রথম উপন্যাস লেখে। একটি নামকরা প্রকাশক সেটা ছাপে, সমালোচকরা বইটার প্রশংসা করে, সেটা ভালো বিক্রিও হয়, এমনকি শেষ পর্যন্ত একটা সাহিত্য পুরস্কারও পায়। আজ সাহিত্যিক মহলে মহিমের অবাধ গতি। সকলে বলে এই কালের ঔপন্যাসিকদের মধ্যে মহিম চট্টোপাধ্যায়ের স্থান খুবই উঁচুতে। এই 20 বছরে প্রথম দিকের কয়েকটা চিঠি ছাড়া প্রতুলের কোনো খবরই পায়নি মহিম। প্রতুল লিখেছিল, ধানবাদ গিয়ে তার নতুন বন্ধু হয়েছে ঠিকই, কিন্তু মহিমের জায়গা কেউ নিতে পারেনি। 6 মাসে গোটা চারেক চিঠি, ব্যাস, তারপরেই বন্ধ। মহিমেতে আশ্চর্য হয়নি, কারণ এইসব ব্যাপারে প্রতুলের মতন কুঁড়ে বড় একটা দেখা যায় না। চিঠি লিখতে হবে, ওরে বাবা! মহিমের অবশ্যই চিঠির লেখায় আপত্তি ছিল না, কিন্তু একতরফা তো হয় না ব্যাপারটা। 12টা বেজে 2 মিনিট। না, প্রতুল নির্ঘাত ভুলে গেছে। আর যদি নাও ভুলে থাকে, সে যদি ভারতবর্ষের অন্য কোনো শহরে থেকে থাকে, তাহলে সেখান থেকে কি কলকাতায় ছুটে আসবে এই অ্যাপয়েন্টমেন্ট রাখতে? তবে এটাও ভাবতে হবে যে কলকাতার ট্রাফিকের যে অবস্থা, তাতে প্রতুল কলকাতায় থাকলেও এবং চুক্তির কথা মনে থাকলেও ঘড়ির কাঁটায় কাঁটায় এখানে পৌঁছে যাওয়া প্রায় অসম্ভব। মহিম ঠিক করল যে আরো 10 মিনিট দেখবে, তারপর বাড়ি ফিরে যাবে। ভাগ্যে আজকে রবিবার পড়ে গেছে, না হলে অফিস থেকে কেটে পড়তে হতো লাঞ্চের 1 ঘন্টা আগে। উপন্যাস থেকে তার ভালো রোজগার হলেও মহিম সওদাগরীর অফিসের চাকরিটা ছাড়েনি। তার বন্ধুও যে নতুন নতুন হয়নি তা নয়, কিন্তু স্কুলের সেই দুষ্টুমি ভরা দিনগুলোর কথা ভুলতে পারেনি সে। শুনছেন? মহিমের চিন্তাস্রোতে বাধা পড়ল। সে
পাশ ফিরে দেখে একটা 16-17 বছরের ছেলে তার দিকে চেয়ে আছে। তার হাতে একটি খাম। আপনার নাম কি মহিম চ্যাটার্জি? হ্যাঁ, কেন বলো তো? এই চিঠিটা আপনার। ছেলেটি খামটা মহিমের হাতে দিল। তারপর উত্তর লাগবে। বলে অপেক্ষা করতে লাগলো। মহিম একটু অবাক হয়ে চিঠিটা বার করে পড়ল। সেটা হচ্ছে এই: প্রিয় মহিম, তুমি যদি আমাদের চুক্তির কথা ভুলে না গিয়ে থাকো তাহলে এই চিঠি তুমি পাবে। কলকাতায় থেকেও আমার পক্ষে লাইট হাউসে যাওয়া কোনো মতেই সম্ভব হলো না। সেটা জানানো এবং তার জন্য মার্জনা চাওয়াটাই এর উদ্দেশ্য। তবে তোমাকে কিন্তু আমি ভুলিনি, আমাদের অ্যাপয়েন্টমেন্টের কথাও ভুলিনি। এতে আশা করি তুমি খুশি হবে। ইচ্ছে আছে একবার তোমার বাড়িতে গিয়ে তোমার সঙ্গে দেখা করি। তুমি এই চিঠির পেছনে যদি তোমার ঠিকানা এবং কোন সময় গেলে তোমার সঙ্গে দেখা হবে সেটা লিখে দাও তাহলে খুব খুশি হব। শুভেচ্ছা নিও, ইতি তোমার বন্ধু প্রতুল। মহিমের পকেটে কলম ছিল। সেই চিঠিটার পেছনে তার ঠিকানা এবং আগামী রবিবার সকাল 9টা থেকে 12টার সময় দিয়ে চিঠিটা ছেলেটিকে ফেরত দিল। ছেলেটি দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। মহিমের আর এখানে থাকার দরকার নেই, তাই সে বাইরে বেরিয়ে এসে হুমায়ুন কোর্টে রাখা তার সদ্য কেনা নীল অ্যাম্বাসেডরটার দিকে এগিয়ে গেল। প্রতুল ভোলেনি, এটাই হলো বড় কথা। কিন্তু রবিবার, তাও সে কলকাতায় থেকে কেন লাইট হাউসে আসতে পারল না সেটা মহিমের কাছে ভারী রহস্যজনক মনে হলো। তার সঙ্গে যে মহিম যোগাযোগ করবে সেই উপায়ও নেই, কারণ চিঠিতে কোনো ঠিকানাও ছিল না। ছেলেটিকে জিজ্ঞাসা করলে হয়তো জানা যেত, কিন্তু সেটা তখন মহিম খেয়াল করেনি। চিঠিটা খাতার পাতা থেকে ছেঁড়া কাগজ। তাহলে কি প্রতুলের এখন দৈন্যদশা? তার অবস্থাটা সে তার বন্ধুকে জানতে দিতে চায় না, কিন্তু সে তো মহিমের বাড়ি আসতে চেয়েছে। এলে পরে তো সবকিছুই জানা যাবে। বাড়ি ফিরতে স্ত্রী শুভ্রা তাকে জিজ্ঞেস করল, কি দেখা হলো বন্ধুর সঙ্গে? হুম, তবে একটা চিঠি পাঠিয়েছিল একটি ছেলের হাতে। সে যে মনে রেখেছে এটাই বড় কথা। এই জিনিস যে সম্ভব সেটা এই ঘটনাটা না ঘটলে বিশ্বাস করতাম না। যখন চুক্তিটা করেছিলাম তখনও বিশ্বাস করিনি যে দুজনেরই এটার কথা মনে রাখতে পারবো। পরের রবিবার সকাল 10টা নাগাদ মহিম বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছে। এমন সময় দরজায় রিং হলো। চাকর পশুপতি গিয়ে দরজা খুলল। বাবু আছেন? প্রশ্ন এলো মহিমের কানে। চাকর হ্যাঁ বলতে দরজা দিয়ে একটি ভদ্রলোক ভেতরে ঢুকে এলেন। তার মুখে হাসি, ডান হাতটা সামনের দিকে বাড়ানো। মহিমও তার ডান হাতটা বাড়িয়ে ভদ্রলোকের হাতটা শক্ত করে ধরে অবাক হাসি এসে বলল, আরে কি ব্যাপার প্রতুল, তুই তো দেখছি শুধু গতরে পেরেছিস, এ চেহারা একটুও পাল্টাসনি। বস বস বস। প্রতুলের মুখ থেকে হাসি যায়নি। সে পাশের সোফায় বসে বলল, বন্ধুত্বের এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? আরে এক্স্যাক্টলি, বলল মহিম। আমিও ঠিক এই কথাই ভাবছি। তুই তো লিখিস তাই না? হ্যাঁ, তা লিখি। একটা পুরস্কারও তো পেলি, কাগজে দেখলাম। হ্যাঁ, কিন্তু তোর কি খবর? আমার ব্যাপার তো দেখছি তুই মোটামুটি জানিস। প্রতুল কিছুক্ষণ মহিমের দিকে চেয়ে থেকে বলল, আমারও চলে যাচ্ছে। কলকাতাতেই থাকিস নাকি? সব সময় হয় না, একটু ঘোরাঘুরি করতে হয়। ট্রাভেলিং সেলসম্যান। প্রতুল একটু মৃদু হাসল, কিছু বলল না। কিন্তু একটা কথা জানাই হয়নি, বলল মহিম। কি? সেদিন তুই ব্যাটার ছেলে এলি না কেন? কারণটা কি? অন্য লোকের হাতে চিঠি পাঠালি কেন? আমার একটু অসুবিধা ছিল। কি অসুবিধা? খুলে বল না বাবা। কথাটা বলতে বলতেই মহিমের দৃষ্টি জানলা দিকে গেল। বাইরে গোলমাল। অনেক ছেলে চোখরা কেন জানি না একসঙ্গে হল্লা করছে। মহিম একটু বিরক্ত হয়ে উঠে গিয়ে জানলার পর্দা ফাঁক করে অবিশ্বাসের সুরে বলল, ওই গাড়িটা কি তোর? এত বড় গাড়ি মহিম কলকাতায় দেখেছে বলে মনে পড়ল না। আর ওই ওই ছেলেটা হল্লা করছে কেন? মহিমের দ্বিতীয় প্রশ্ন। এবার বন্ধুর দিকে ফিরে মহিমের মুখ হাঁ হয়ে গেল। প্রতুল নাকের নিচে এক জোড়া চারা দেওয়া পুরো গোপ লাগিয়ে তার দিকে চেয়ে
মিট মিট করে হাসছে। কিশোরীলাল! মহিম প্রায় চেঁচিয়ে উঠল। প্রতুল গোপ খুলে পকেটে রেখে বলল, এখন বুঝতে পারছিস তো কেন লাইট হাউসে যেতে পারিনি? খ্যাতির বিড়ম্বনা, রাস্তাঘাটে বেরোনো অসম্ভব। মাই গড! প্রতুল উঠে পড়ল। বেশিক্ষণ এখানে থাকলে আর ভিড় সামলানো যাবে না, আমি কাটি। আমার ছবি একটাও দেখিসনি তো? না, তা দেখিনি। এটা অন্তত দেখিস, লাইট হাউসে 2টো টিকিট পাঠিয়ে দেবো। প্রতুল বাইরের দরজা দিকে এগিয়ে গেল, মহিম তার পিছনে। দরজা খুলতে একটা বিরাট হর্ষধ্বনি সঙ্গে কিশোরীলাল কিশোরীলাল চিৎকার শুরু হয়ে গেল। প্রতুল কোনো রকমে জনস্রোতের মধ্যে দিয়ে পথ করে নিয়ে নিজের গাড়ি উঠে দরজা বন্ধ করে দিল, আর সঙ্গে সঙ্গে গাড়িও রওনা দিয়ে দিল। মহিম দেখল প্রতুল তার দিকে হাত নাড়ছে। মহিমের হাতটা উপরে উঠে গেল। ভিড় ঠেলে একটা ছেলে মহিমের দিকে এগিয়ে এসে বড় বড় চোখ করে বলল, এই কিশোরীলাল আপনার বন্ধু? হ্যাঁ ভাই, আমার বন্ধু। মহিম বুঝল এবার থেকে পাড়ায় তার আসল নাম মুছে গিয়ে তার জায়গায় নতুন নাম হবে কিশোরীলালের বন্ধু। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শ্রী সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প, দুই বন্ধু। গল্পটির এই অডিও রূপান্তর লেখকের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন মাত্র। সেই সঙ্গে আনন্দ পাবলিশার প্রাইভেট লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ গল্প 101 এই গ্রন্থটি প্রকাশ করবার জন্যে। গল্প পাঠেও বিভিন্ন চরিত্রে ছিলাম আমি ও আমার স্ত্রী সুপ্রিয়া। আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে হাজির হবে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ। এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/classicbengali audio stories। ভালো থাকবেন সকলে।